আরো ভালো করে পা পাক করো। পারছি না। এই তো, আর একটু ফাঁক করলেই হবে। আহাস্যার লাগছে। এভাবে নড়াচড়া করো না, আমি ব্যালেন্স রাখতে পারবো না। এই পজিশনটা অনেক কঠিন। একটু চাপ দাও, তাহলেই স্লাইড করে ভেতরে ঢুকে যাবে। বড্ড বেশি বড় ধরছে না তো? আর একটু জোর দাও, আমি তো আছি তোমার পেছনেই। আপনি একটু সরে দাঁড়ান, আমার দম আটকে আসছে। সরলে তো তুমি পড়ে যাবে আরশি। তাহলে আপনিই করুন, আমি আর পারছি না। আমি করলেই তো সব ওল্ট পাল্ট হয়ে যাবে। আপনি সবসময় এমন করেন কেন? কাজের সময় এসব কথা একদম না। কাজ তো কাজের জায়গায়, কিন্তু ফিলিংসটা তো আড়াল করা যায় না। আমাকে করার সময় বিরক্ত করলে তোমার লস। আপনি খুব দুষ্টু হয়ে গেছেন দিন দিন। এই জায়গাটা একটু ভিজিয়ে নাও, তাহলেই মসৃণভাবে ঢুকে যাবে। কিন্তু স্যার, ঘর্ষণ না হলে কি আর আনন্দ পাওয়া যায়? আপনি সবকিছুতেই আনন্দ খোঁজেন। যেখানে তুমি আছো সেখানে আনন্দ না খুঁজে উপায় কি? এটা কি এখন পুরোপুরি ভেতরে চলে গেছে? প্রায়, কিন্তু শেষ মাথাটা এখনো আটকে আছে। তাহলে একটু ধাক্কা দিন না। তুমি না বললে কিভাবে দেব? এবার বুঝেছি আপনি আসলে কি চাইছেন। অবশেষে বুঝতে পারলে। সবাই কিন্তু শুনতে পাচ্ছে আপনার ভারী নিঃশ্বাস। শুনুক, এতে তো আমার কোনো আপত্তি নেই। আপনি বড্ড বেপরোয়া হয়ে উঠছেন। এই টেবিলটা বড্ড কাঁপছে। কাঁপতে দাও। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? যতক্ষণ না পুরোপুরি আমার নিয়ন্ত্রণে আসছে। এ কি, আপ তো ঘেমে ভিজে গেছে। এই সব করতে গেলে ঘামতে হবেই। একদম শেষ প্রান্তে এসে কেন জানি হাত কাঁপছে আমার। হাত কাঁপলে হবে না, শক্ত করে ধরো। জায়গাটা খুব সেনসিটিভ। আপনি যেভাবে ধরছেন তাতে আমার মনে হচ্ছে পুরো শরীরটা আপনার দিকেই ঝুঁকে পড়ছে। শরীর না ঝুঁকালে গভীরে পৌঁছাবে কি করে? উফ, একটু আস্তে। ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন? পরীক্ষা না নিলে জানবো কি করে তুমি কতটা প্রস্তুত? আপনি বড্ড বেশি চাপ দিচ্ছেন। আমার তো নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে। একটু সহ্য করো, আর কয়েকটা মুহূর্ত, তারপর দেখবে সব সহজ হয়ে যাবে। কেন জানি মনে হচ্ছে এটা ভেঙে যাওয়াই বেশি সহজ হবে। ভাঙা খুব সহজ, কিন্তু জোড়া লাগানোটা আসল শিল্প। আপনি কি সব সময়ই এমন রাফ ব্যবহার করেন? কাজের খাতিরে অনেক সময় রাফ হতেই হয়। আপনার হাতের স্পর্শে আমি এখন আগুনের মতো জ্বলছি। ওই জ্বলুনিটাই তো কাজটাকে পূর্ণতা দেবে। এই যে আপনি এত কাছ থেকে দেখছেন, আমার অস্বস্তি লাগছে। অস্বস্তি না থাকলে তো উত্তেজনা আসতো না। আপনার কথাগুলো আমাকে বড্ড বিভ্রান্ত করছে। বিভ্রান্ত হওয়াটাও তো এক ধরনের আনন্দ। এবার কি আরেকটু গভীরে ঢুকাবো? হ্যাঁ, একদম লক্ষ্যস্থলে পৌঁছাতে হবে। যদি মাঝপথে আটকে যায়? আটকে যাওয়ার উপায় নেই, আমি তো আছি। আপনার এই শেষের উপরই তো ভরসা করছি। ভরসা করো, শেষটা দেখার মতো হবে। টেবিলটা যে এভাবে কাঁপছে, কেউ না দেখে ফেলে? দেখুক, যে দেখবে সেও বুঝবে না আমরা কি করছি। আপনার শ্বাস প্রশ্বাস একদম আমার ঘাড়ের কাছে এসে লাগছে। এটা কি তোমাকে ভয় দেখাচ্ছে? ভয় নয়, শিহরণ জাগাচ্ছে। গুড। শিহরণ না থাকলে কাজের গতি পাওয়া যায় না। এখন যেটা হচ্ছে তা আগে কখনো অনুভব করিনি। সময়ের সাথে অনেক কিছুই নতুন মনে হয়। আপনি কি সবসময় এমন গভীর জায়গায় হাত দেন? গভীরতা ছাড়া রহস্যের সমাধান হয় না। আমার মনে হচ্ছে আমি আর সহ্য করতে পারছি না। আর একটু, শেষ ধাপটা খুব কাছাকাছি। আপনার চোখের দিকে তাকাতে পারছি না। খুব তীব্র দৃষ্টি আপনার। তীব্র না হলে কি করে বুঝবে আমি তোমাকে কতটা চাইছি? কাজ শেষ হলে কি আমাদের এই দূরত্ব কমে আসবে? কাজ শেষ হওয়া মানেই নতুন এক শুরুর সম্ভাবনা। আপনি সত্যিই অসম্ভব এক মানুষ। তোমার জন্য আমি যে কোনো কিছু হতে পারি। এই তো প্রায় হয়ে আসছে। খুব বেশি উত্তেজনা হচ্ছে। শেষ ধাক্কাটা দাও আরশি। উফ, আমি পারছি না। পারবে, তুমি পারবে। একদম শেষ, আর দেরি করো না। আপনার নিয়ন্ত্রণে সবটা ছেড়ে দিলাম। ভালো সিদ্ধান্ত। এবার দেখো কি ম্যাজিক ঘটে। আহ স্যার লাগছে। এই তো, আরেকটু আহ। হয়ে গেছে স্যার। আমার ও হয়েছে। তাহলে আমার উপর থেকে সরুন। যাক, অবশেষে এসিটা ঠিক করতে পারলাম। আমি তো বললাম নিজেরা না করে একটা লোক ডেকে আনি। ধুর, মিস্ত্রি দিয়ে করলে কি এতটা উত্তেজনার শিহরণ আসতো? আপনি অফিসের বস না মিস্ত্রি। ওয়েট, হোয়াট? কি বললে? এত বড় সাহস? যা শুনেছেন তাই। মিস আরশি, মুখ সামলে কথা বলো। এসি মেরামতের উত্তেজনায় পুরো ঘরটা যেন এক অদ্ভুত অস্বস্তিতে ছেয়ে আছে। আবির নিজের গায়ে লেগে থাকা ধুলোবালি ঝেড়ে ফেলল, আর আরশি নিজের জামার ভাঁজ ঠিক করতে করতে দরজার দিকে এগিয়ে গেল। আমাকে মিস্ত্রি বললে আরশি?
আমি তোমার বস, এটা কি ভুলে গেছো? তাতে বস হিসেবে সম্মান করা কঠিন। আবির রাগে গজগজ করতে করতে টুল বক্সটা এক কোণায় ছুঁড়ে ফেলে দিল। এসিটা চলছে ঠিকই, কিন্তু পুরো অফিস রুমে একটা চাপা উত্তেজনার ঢেউ এখনো রয়ে গেছে। আরশি নিজের চেয়ারে গিয়ে বসল। তার অস্থিরতা এখনো কাটেনি। একটা এসির কাজ ঠিকঠাক করলাম বলে তুমি আমার ক্ষমতার অমর্যাদা করলে। কাজের ধরনটা মোটেই স্বাভাবিক ছিল না। আবির তার টেবিলের দিকে হেঁটে এলো। তার প্রতিটি পদক্ষেপে এক ধরনের কর্তৃত্ব কাজ করছে, যা আরশিকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে। সে জানে এই আলোচনার শেষ কোথায় তা বলা কঠিন। অফিসে কাজ করতে এলে এসব ছোটখাটো ঝামেলা সামলানোর মানসিকতা থাকা দরকার। ঝামেলার সীমা আছে স্যার। আরশি কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকল, যদিও তার মাথায় কিছুই ঢুকছে না। সে শুধু চাইছে আবির যেন এই ঘর থেকে দ্রুত চলে যায়। আবির কিন্তু নড়ার কোনো লক্ষণ দেখাচ্ছে না। আজ তো অনেক কাজ বাকি, সব কাজের সময় কি এভাবে তর্ক করবে? কাজের কাজ কিছুই হচ্ছে না, শুধু অহেতুক সময় নষ্ট হচ্ছে। আবির একটা ফাইল হাতে তুলে নিল, কিন্তু সেটা খুলে দেখার বিন্দুমাত্র আগ্রহ তার নেই। সে ফাইলটা আবার টেবিলের উপর রেখে আরশির দিকে ঝুঁকে তাকালো। আরশি এক পলক তার দিকে তাকিয়ে আবার স্ক্রিনে দৃষ্টি নিবদ্ধ করল। কাজ তো আমার সিদ্ধান্তের ওপরই নির্ভর করে, তুমি শুধু নির্দেশ পালন করো। নির্দেশ পালন করা আর অপদস্থ হওয়ার মধ্যে পার্থক্য আছে। আবির একটা দীর্ঘশ্বাস ফেলে অফিসের জানালার দিকে তাকালো। বাইরে বিকেলের রোদ মরে আসছে, আর অফিসের ভিতরকার নীরবতা যেন আরও ভারী হয়ে উঠছে। সে এখন বুঝতে পারছে আরশি সত্যিই বেশ বিরক্ত হয়েছে। আমি কি তোমাকে কিছু বলেছি যা ব্যক্তিগতভাবে আঘাত করেছে? আপনার সব কাজই আমার কাছে অস্পষ্ট মনে হয়। আরশি চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সে বুঝতে পারছে এখানে বসে থাকলে আবিরের সাথে কথা আরও বাড়বে। সে ফাইলপত্র গোছগাছ করতে শুরু করলো, যেন সে এখন বেরিয়ে যেতে চাইছে। আবির তাকে বাধা দিল না, শুধু এক দৃষ্টিতে তার হাত নাড়াচড়া দেখল। কোথায় যাচ্ছ? কাজ এখনো বাকি আছে। আমি আজ আর কাজ করতে পারছি না। আবির আরশির দিকে আরেক পা এগিয়ে এলো। তার চোখে এক ধরনের জেদ ফুটে উঠছে, যা আগে কখনো দেখা যায়নি। আরশি তার ব্যাগটা হাতে নিয়ে দরজার দিকে পিঠ ফেরালো। আমার অনুমতি ছাড়া অফিস থেকে বের হওয়া তোমার জন্য ঠিক হবে না। আপনি আমাকে আটকে রাখতে পারেন না। আবির এখন ঠিক আরশির পেছনে দাঁড়িয়ে আছে। তার দীর্ঘ শরীরের ছায়া আরশির ওপর পড়েছে। আরশি বুঝতে পারছে আবির খুব কাছে, কিন্তু সে পেছনে ফিরল না। তোমাকে আটকে রাখার ইচ্ছা আমার নেই, শুধু কাজটা শেষ করো। আপনি অন্য কাউকে দিয়ে করিয়ে নিন। আবির একটা মুচকি হাসি দিল, যা আরশি দেখতে পেল না, কিন্তু অনুভব করতে পারল। সে জানে আবির তাকে সহজে ছাড়বে না, কারণ তার জেদ অফিসের সবার জানা। তোমাকে ছাড়া অন্য কারো উপর ভরসা করা আমার স্বভাব নয়। এটা কি আপনার কাজের ধরন নাকি নতুন কোনো খেলা? আবির এবার আরশির কাঁধের খুব কাছে মুখ এনে নিচু স্বরে কথা বলল। পুরো ঘরটা এখন যেন একটা বদ্ধ খাঁচার মতো মনে হচ্ছে, যেখানে পালানোর কোনো পথ খোলা নেই। আরশি স্থির হয়ে দাঁড়িয়ে থাকল, যেন সে পাথরের মূর্তি হয়ে গেছে। জীবনটা তো খেলায় আরশি, কোনটা কাজ আর কোনটা খেলা সেটা বুঝে নিতে হয়। বুঝতে চাই না, আমি বাড়ি যেতে চাই। আবির শান্ত গলায় বলল, কিন্তু তাতে এক ধরনের আদেশের সুর স্পষ্ট। আরশি বুঝতে পারছে আজ কোনোভাবেই সেই পরিস্থিতি থেকে বের হতে পারবে না। সে আবার নিজের জায়গায় ফিরে বসল। ঠিক আছে, ফাইলগুলো ওপেন করো, আজ এই প্রজেক্ট শেষ করতেই হবে। আমি ফাইল দেখছি, কিন্তু আমাকে শান্তিতে কাজ করতে দিন। আবির নিজের চেয়ারে বসে পড়ল। সে এখন অনেকটা শান্ত, কিন্তু তার চোখের দৃষ্টি আরশির ওপরই আটকে আছে। আরশি ফাইলে মনোযোগ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার হাত সামান্য কাঁপছে। কাজ করার সময় হাত কাঁপলে ভুল হবে, সেদিকে খেয়াল রেখো। আপনি তাকিয়ে থাকলে কাজ করা অসম্ভব। আবির তার নজর সরিয়ে নিল। অফিসের পরিবেশটা কিছুটা সহজ হলো। তারা দুজনেই এখন ফাইল নিয়ে ব্যস্ত, কিন্তু প্রত্যেকের মনেই সেই ইসি মেরামতের ঘটনাটা ঘুরপাক খাচ্ছে। তুমি চাইলে কাল সকালে আমরা এই প্রজেক্টের পরবর্তী ধাপ নিয়ে কথা বলতে পারি। কাল কি কোনো নতুন অঘটন ঘটবে? আবির মৃদু হাসল। এই হাসির কোনো অর্থ আছে কিনা তা আরশি জানে না। সে শুধু জানে যে এই মানুষটির সাথে কাজ করা যতটা না চ্যালেঞ্জিং, তার চেয়ে বেশি বিভ্রান্তিকর। অত্যন্ত সুযোগ পেলেই ঘটে, আর আমি সুযোগ ছাড়ি না। আপনি বড্ড বেশি কথা বলেন। আরশি ফাইলটা টেবিলের উপর শক্ত করে ধরল। সে চাইছে দ্রুত এই দিনটা শেষ হোক। আবির তার দিকে তাকিয়ে আবার কাজে ডুবে গেল, যেন সে এখন এক নতুন মিশনে নেমেছে। কথা বেশি বলি বলেই তো আমরা এখনো এই প্রজেক্টে টিকে আছি।
কাজ দিয়ে টিকে থাকা যায়, কথা দিয়ে নয়। আরশি ফাইলটা বন্ধ করে দিল। সে এখন সত্যিই আর কাজ করতে পারছে না। আবির সেটা লক্ষ্য করল এবং সেও তার কাজ থামিয়ে দিল। ঠিক আছে, আজ এ পর্যন্তই থাকুক। আমি তাহলে এখন বের হতে পারি? আবির উঠে দাঁড়িয়ে আরশির দিকে ব্যাগ বাড়িয়ে দিল। তার আচরণে এখন যেন এক ধরনের বিনয় কাজ করছে, যা আরশিকে কিছুটা অবাক করেছে। হ্যাঁ, সাবধানে বাড়ি যেও, কাল দেখা হবে। আবার নতুন কোনো নাটক অপেক্ষা করছে। আরশি ব্যাগ নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। আবির একা সেই রুমে দাঁড়িয়ে রইল। তার মনে এখন অনেক চিন্তা, কিন্তু সে জানে আরশিকে নিজের নিয়ন্ত্রণে রাখা সহজ নয়। নাটক তো তুমি নিজেই তৈরি করছো আরশি। ভালো থাকুন স্যার। দরজার শব্দ করে আরশি চলে গেল। আবির এখন একা। তার অফিসের এসিটা আবার হালকা শব্দ করছে, যেন সেদিনের সেই ঘটনার একটা প্রতিধ্বনি বয়ে আনছে। আবির জানালা দিয়ে বাইরের অন্ধকার আকাশের দিকে তাকালো। দরজা বন্ধ করে বেরিয়েই আরশি এক ছুটে লিফটের দিকে চলে গেল। ওর মুখে লজ্জায় লালচে আভা জমেছে, শরীর হালকা হালকা কাঁপছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে ওর। স্যার একটা অসভ্য, এভাবে কেউ কথা বলে? আরশি অফিসের ভারী কাঁচের দরজাটা ঠেলে বেরিয়ে এলো। করিডোরের মৃদু আলোয় তার গালের লালচে আভা স্পষ্ট দেখা যাচ্ছে। লিফটের বাটন টিপে সে অস্থিরভাবে অপেক্ষা করছে। তার মনের ভেতর এসির ওই মেরামতের ঘটনাটা সিনেমার রিলের মতো বারবার ঘুরে যাচ্ছে। আবিরের হাত, তার নিঃশ্বাস আর সেই অদ্ভুত কথাগুলো আরশিকে এক অস্থির শিহরণের দোলায় দুলিয়ে দিচ্ছে। লিফটের দরজা খুলতেই সে ভেতরে ঢুকে পড়ল। আয়নায় নিজেকে দেখে আরশি চমকে উঠল। এলোমেলো চুল, ঠোঁটে এক অদ্ভুত কম্পন। সে বিড়বিড় করে বলল, ইস, ঝিমঝিম করছে। লিফট থেকে নেমে আরশি পার্কিং লটের দিকে হাঁটা দিল। রাত 10টা বেজে গেছে। রাস্তাঘাট এখন অনেকটা জনশূন্য। আরশি দ্রুত পায়ে বাস স্ট্যান্ডের দিকে এগুলো। আবিরের অফিসের এই এলাকাটা রাতে বেশ নির্জন হয়ে পড়ে। বাস স্ট্যান্ডে পৌঁছতেই দেখল চারিদিক ঘুটঘুটে অন্ধকার। একটা ল্যাম্পপোস্ট টিমটিম করে জ্বলছে। আরশি নিজের ব্যাগটা শক্ত করে ধরে রাস্তার দিকে তাকালো। বাস আসার কোনো লক্ষণ নেই। হঠাৎ অন্ধকার থেকে 3-4টি ছায়া মূর্তির মতো এগিয়ে এলো। তারা ধীর পায়ে আরশিকে ঘিরে ফেলল। এই তো সুন্দরী, এত রাতে কোথায় যাওয়া হচ্ছে? একা একা কি ভালো লাগে? আরে, ম্যাম সাহেব তো মনে হয় খুব ভয় পেয়েছে। আমরা আছি না কেন? চলো একটু মজা করা যাক। আপনারা দয়া করে সরে যান, আমি কারো সাথে কোনো ঝামেলা চাই না। ঝামেলা তো আমরা চাই না, আমরা চাই সঙ্গ। একটু কাছে আসো না, এত লজ্জা কিসের? কাছে এসো সুন্দরী। আরশি ভয়ে পিছনের দিকে সরে যেতে চাইল, কিন্তু তারা তাকে ঘিরে ধরেছে। তার বুক ধড়ফড় করছে। এই নির্জন রাস্তায় তাকে সাহায্য করার মতো কেউ নেই। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলায় যেন দলা পাকিয়ে গেল। এমন সময় রাস্তার মোড় থেকে একটা গাড়ির হেডলাইটের তীব্র আলো এসে তাদের চোখের উপর পড়ল। টায়ারের তীক্ষ্ণ শব্দে রাস্তা কেঁপে উঠল। গাড়িটা বখাটেদের ঠিক সামনে এসে প্রচণ্ড গতিতে থামল। একদম নড়বে না। ড্রাইভিং সিট থেকে আবির নেমে এলো। তার পরনে একটা সাদা শার্ট, যার হাতা ফোল্ড করা। চোখে মুখে তার এক শীতল ক্রোধ, যা যে কোনো মানুষকে আতঙ্কিত করার জন্য যথেষ্ট। বখাটেরা থতমত খেয়ে গেল। আবির ধীর পায়ে তাদের দিকে এগিয়ে গেল। তার চোখের দৃষ্টি যেন আগুনের হলকা। আপনি কে ভাই? আমাদের কাজে বাধা দিচ্ছেন কেন? এটা আপনার ব্যাপার না। আমার ব্যাপার না, এই অফিসের এলাকা আমার, আর এই ভদ্র মহিলা আমার কর্মী। তোমাদের সাহস তো কম নয়। আবির কোনো কথা না বাড়িয়ে চোখের পলকে প্রথম ছেলেটির কলার চেপে ধরে একটা সজোর ঘুষি বসিয়ে দিল। ছেলেটা ছিটকে গিয়ে ল্যাম্পপোস্টের গায়ে আছড়ে পড়ল। বাকিরা হকচকিয়ে গেল। আবির যেন এখন এক বুনো জানোয়ার। দ্বিতীয় ছেলেটি ছুরি বের করার চেষ্টা করতে আবির তার কবজি ধরে মট করে ঘুরিয়ে দিল। ছুরিটা ঝনঝন শব্দে রাস্তায় পড়ে গেল। মার মার, ওকে ছেড়ে দিস না। ওরা সবাই মিলে আবিরকে আক্রমণ করল। আবির অসাধারণ দক্ষতায় প্রতিটা আঘাত প্রতিহত করল। একটা সিনেম্যাটিক মুভমেন্টে সে একজনের লাথি এড়িয়ে তাকে নিজের দিকে টেনে নিয়ে পেটে একটা জোরালো ঘুঁতো দিল। তারপর ঘুরে গিয়ে আরেকজনের মুখে কনুয়ের বাড়ি দিল। রাস্তার আলোগুলো তাদের এই মারপিটের ওপর ছায়া ফেলছে। আর সে স্তব্ধ হয়ে দেখছে আবিরের এই রুদ্রমূর্তি। কিছুক্ষণ পরই বখাটেরা মার খেয়ে পিঠ টান দিল। আবির হাঁপাচ্ছে। তার শার্টের বোতাম ছিঁড়ে গেছে, কপালে ধুলো লেগেছে। সে শান্ত হয়ে আরশির দিকে ফিরল। স্যার, আপনি ওদের ছেড়ে দিলেন কেন? ওগুলোকে পুলিশে দেওয়া উচিত ছিল। পুলিশ আসার আগে
ওদের যে শিক্ষা আমি দিলাম সেটা পুলিশের থেকে অনেক বেশি কার্যকর। ওঠো গাড়িতে। না, আমি বাসে যাব, আপনি দয়া করে চলে যান। আবির কোনো কথা শুনল না। সে আরশির হাত ধরে জোর করে কোলে তুলে গাড়ির দিকে নিয়ে এলো। তার হাতের স্পর্শে আরশি এক তীব্র ঝটকা খেল। ও রীতিমতো শকড। আবির আরশিকে গাড়িতে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। গাড়িটা স্টার্ট দিতেই ইঞ্জিন গর্জে উঠল। রাস্তাটা যেন মুহূর্তের মধ্যে তাদের পিছনে চলে যাচ্ছে। গাড়ির ভেতরে এসি চলছে, কিন্তু আরশির গায়ের তাপমাত্রা বাড়ছে। আপনি সব সময় এত রাফ কেন স্যার? আমার জন্য নিজেকে মারপিটের মধ্যে জড়িয়ে ফেললেন। তোমার গায়ে যদি কেউ হাত দিত তবে আমি নিজেকে শেষ করে দিতাম। আরশি চুপ হয়ে গেল। আবিরের কণ্ঠের এই গভীরতা তাকে অন্য কিছু ভাবতে বাধ্য করছে। আবির এক হাতে স্টিয়ারিং ধরে আছে, অন্য হাতটা হালকাভাবে আরশির সিটের উপর রাখা। গাড়িটা শহরের মূল রাস্তায় উঠে এলো। বাইরে রাতের নিয়ন আলো গাড়ির জানালার ভেতর দিয়ে আবিরের মুখের ওপর পড়ছে। আবির মাঝে মাঝে আরশির দিকে তাকাচ্ছে। তার দৃষ্টিতে এখন আর অফিসের কোনো বস নেই, আছে এক তীব্র অধিকারবোধ। এখনো কি ভয় পাচ্ছ আরশি? তোমার হাত কেন কাঁপছে? না, ভয়টা কাটতে সময় লাগছে, ঠিক আছি। আবির গাড়িটা রাস্তার ধারে একটা ফাঁকা জায়গায় পার্ক করলো। গাড়ির ভেতরটা এখন এক নিবিড় নিস্তব্ধতায় ঘেরা। বাইরে কোনো মানুষের সাড়া নেই। আবির ধীরে ধীরে আরশির দিকে ঝুঁকে এলো। আরশি সিটের সাথে সেটে গেল। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আবিরের শরীর থেকে এক ধরনের পুরুষালী ঘ্রাণ আসছে। ভয় তো তোমার মনে নেই আরশি, ভয় তো তোমার শরীরে। শুধু বেশি সাহস দেখাচ্ছেন স্যার। আবির তার হাতটা বাড়িয়ে আরশির চুলের ভাঁজটা সরিয়ে দিল। তার আঙুলের স্পর্শ আরশির ঘাড়ের কাছে এসে ঠেকতেই আরশি কেঁপে উঠল। সে মাথাটা পিছনের দিকে হেলিয়ে দিল। আবির এখন একদম আরশির মুখের কাছাকাছি। তার চোখের তীব্র দৃষ্টি আরশিকে সম্মোহনের মতো আটকে রেখেছে। আপনি কি সব সময়ই এরকম সুযোগ খোঁজেন? আমি সুযোগ খুঁজি না, আমি মুহূর্ত তৈরি করি। আবির তার মুখটা আরশির কানের কাছে নিয়ে গেল। তার উত্তপ্ত নিঃশ্বাস আরশির ত্বকে এক তীব্র শিহরণের জন্ম দিচ্ছে। আরশি হাত দিয়ে আবিরের শার্টটা শক্ত করে ধরে আছে। বাইরের ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। গাড়ির ভেতরকার এই রোম্যান্টিক কিন্তু উত্তেজনাময় পরিবেশটা আরশিকে সম্পূর্ণ বিভ্রান্ত করে দিচ্ছে। আজ অফিসে যা করেছিলে তা কি শুধু এসির জন্য ছিল নাকি আমার জন্য? আপনি কি মনে করেন তা আপনার জন্য ছিল? আমার মনে হয় না, আমি জানি। আর তোমার এই নীরবতায় আমাকে আরো পাগল করে দিচ্ছে। আরশি তার চোখ বন্ধ করে ফেলল। আবিরের হাতের উষ্ণতা এখন তার কোমরের কাছে। গাড়ির ভেতরের এসিটা যেন এখন অনেক বেশি শীতল লাগছে, কিন্তু আবিরের স্পর্শে তা তুচ্ছ হয়ে যাচ্ছে। আরশি জানি সে এক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে তার আর ফেরার কোনো ইচ্ছে নেই। এই পরীক্ষাটা খুব কঠিন স্যার। কঠিন না হলে জয়ের আনন্দ কোথায়? আবির আলতো করে আরশির চিবুকটা ধরে নিজের দিকে ঘোরালো। তার চোখে এক আদিম আকাঙ্ক্ষা। সে আরশির ঠোঁটের কাছে ঝুঁকে এলো। গাড়িটা যেন হঠাৎ করে অন্য কোনো পৃথিবীতে পৌঁছে গেছে। রাতের নিস্তব্ধতা সাক্ষী হয়ে রইল তাদের এই অদ্ভুত মুহূর্তের। আরশি তার সমস্ত প্রতিরোধ ভেঙে আবিরের কাছাকাছি আসার জন্য প্রস্তুত। আর কোনো বাধা নেই তো আরশি? সবটা আপনার নিয়ন্ত্রণে, আমি শুধু অনুভব করতে চাই। আবির মৃদু হাসল। এই হাসিটা অফিসের সেই রাগী বসের মতো নয়, এটা এক প্রেমিকের হাসি। সে ধীরে ধীরে আরশিকে নিজের বুকের কাছে টেনে নিল। গাড়ির ভেতর তাদের নিঃশ্বাসের শব্দ মিশিয়ে একাকার হয়ে গেল। রাতের শহর তাদের এই গোপন মুহূর্তের কোনো খবরই রাখল না। তারা দুজনেই জানে আজকের এই রাতটা কেবল একটি শুরুর ইঙ্গিত মাত্র। কাল অফিসে দেখা হবে, তবে খুব অন্যরকম ভাবে। আমি সেই অপেক্ষাতেই থাকব স্যার। গাড়িটা আবার চলতে শুরু করলো। আরশির বাসার সামনে গাড়িটা থামলো। আরশি গাড়ি থেকে নামার আগে আবিরের দিকে শেষবারের মতো তাকালো। আবির তার গাড়ির জানালার দিকে তাকিয়ে আছে। আরশি তার ফ্ল্যাটের দিকে হাঁটা দিল। তার মনে তখন এক অদ্ভুত শান্তির ছোঁয়া। সে জানি আগামীকাল থেকে জীবনটা আর আগের মতো থাকবে না। আবির গাড়িটা ঘুরিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। আরশি বাসার বারান্দায় দাঁড়িয়ে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। তার শরীরের প্রতিটি কোণায় আবিরের সেই স্পর্শের রেশ এখনো লেগে আছে। আগামীকাল এক নতুন সকাল, এক নতুন অধ্যায়। আরশি জানি আবির কোনোভাবেই তাকে আজ রাতে আর শান্তিতে ঘুমাতে দেবে না। তার চিন্তায়, তার অনুভবে এখন শুধুই আবির। আবির যখন নিজের বিলাসবহুল ড্রাইভওয়েতে গাড়িটা থামালো তখন রাত প্রায় 11টা। শহরের নিয়ন আলো পেছনে ফেলে সে এসে পৌঁছেছে তার চিরচেনা গন্তব্যে, চৌধুরী ম্যানশনে। বিশাল বাড়িটার বাগান থেকে ফুলের সুবাস ভেসে আসছে। আবির নিজের জ্যাকেটটা ঠিক করে নিল, কিন্তু তার মনের ভিতর এখনো আরশির সাথে কাটানো সেই রোম্যান্টিক মুহূর্তের রেশ লেগে আছে।
সে জানি এই বাড়িটার আভিজাত্য আর অফিসে সেই উত্তেজনার মাঝে অনেক পার্থক্য, কিন্তু আজ তার মনটা অন্যরকম শান্ত। সে গাড়ির দরজা খুলি বাড়ির দিকে পা বাড়ালো। মা, আমি এসেছি। বিশাল ড্রয়িং রুমে ঢুকতেই দেখা গেল পুরো পরিবার বসে আছে। আবিরের বাবা আবিদ চৌধুরী সোফায় বসে খবরের কাগজ পড়ছেন, মা রেহানা চৌধুরী হাতে এক কাপ চা নিয়ে সোফায় এলিয়ে বসে আছেন, আর ছোট বোন আরাফি তার ল্যাপটপ নিয়ে ব্যস্ত। আবিরকে ঢুকতে দেখে আরাফি প্রথম মুখ তুলল। ভাইয়া, আজ এত রাত? তোমার কি অফিসের এসি আজও খারাপ ছিল, নাকি মিস্ত্রি হতে গিয়ে দেরি হলো? তুই এসব কথা কোত্থেকে শুনলি? তোমার কথা কি আর লুকোনো থাকে, হাওয়ায় ভেসে আসে। আবির সোফায় বাবার পাশে বসে পড়ল। আবির চৌধুরী কাগজ থেকে চোখ সরিয়ে গম্ভীর মুখে তাকালেন। রেহানা চৌধুরী ছেলের দিকে এক নজর দেখে মৃদু হাসলেন। মিস্ত্রি হওয়া সব কবে থেকে হলো আবির? শোনা যাচ্ছে তুই নাকি প্রজেক্টের চেয়ে এসির গিয়ার বক্স বেশি বুঝছিস আজকাল। বাবা, এটা জাস্ট একটা কাজের পার্ট ছিল, তোমরা অহেতুক সিরিয়াস হচ্ছ। সিরিয়াস আমরা হচ্ছি না রে বাবা, তোকে ঘরে ফিরতে দেরি হতে দেখলে চিন্তাই হয়। তাছাড়া তোর বিয়ের বয়স হয়েছে, কতদিন আর একা একা অফিসে আর এসির পিছনে সময় নষ্ট করবি? বিয়ের কথা উঠতেই ড্রয়িং রুমের বাতাসটা যেন হঠাৎ ভারী হয়ে উঠল। আরাফি তার ল্যাপটপ বন্ধ করে ভাইয়ের দিকে বাঁকা চোখে তাকালো। সে জানে ভাইয়াকে এই বিষয়ে এখন চেপে ধরার এটাই মোক্ষম সময়। মা, ভাইয়ার মনে হয় কাউকে পছন্দ হয়ে গেছে, নইলে কি আর আজ অফিস থেকে এতটা ফুরফুরে মেজাজে ফিরতো? আমি তো শিওর কোনো কালিক হবে। তুই কি বেশি পেকে গেছিস আরাফি? নিজের পড়াশোনায় মন দে। আরাফি ঠিকই বলেছে, আরাফি ঠিকই বলছে। তোর বয়সটা তো কম না আবির, আমাদের বংশের দ্বারা তো রক্ষা করতে হবে। তোর মা গত সপ্তাহে কয়েকটা মেয়ের 12টা এনেছে, কাল না হয় সেগুলো দেখিস। আবির কফির কাপে চুমুক দিয়ে একটু হাসল। তার মনে ভেসে উঠল আরশির সেই লজ্জাময় মুখ। সে জানে পরিবারের সামনে এই মুহূর্তে কোনো মেয়ে সম্পর্কে কথা বলা মানেই এক নতুন ঝড়ের সূত্রপাত। তবুও আজ তার সাহসটা একটু বেশি। বায়োডাটা দেখার দরকার নেই বাবা, আমি আমার পছন্দ মতো জীবনসঙ্গিনী বেছে নিয়েছি। পুরো ড্রয়িং রুম যেন স্তব্ধ হয়ে গেল। রেহানা চৌধুরীর হাত থেকে চায়ের কাপটা একটু কেঁপে উঠল। আবিদ চৌধুরী চশমাটা নামিয়ে ছেলের দিকে অবাক চোখে তাকালেন। আরাফি তো সোফায় লাফিয়ে উঠল। তুই সত্যি বলছিস? কে সে? কি করে? আমাদের ঘরের মেয়ে তো? সময় হলে আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব। এখন শুধু এটুকুই জানো, আমার পছন্দ ঠিক আছে। ভাইয়া, তুই তো দেখি পুরোই সিনেমার হিরো হয়ে গেছিস, এত লুকোচুরি কেন? নাম কি? আর নাকি সেটাও রহস্য? শান্ত হও আরাফি। আবির, তুই যেহেতু বলেছিস তোর পছন্দ ঠিক আছে, আমরা বিশ্বাস করছি। তবে আমরা কি মেয়েটির পরিবার সম্পর্কে কিছুই জানতে পারি না? আপাতত এইটুকুই থাক বাবা, সঠিক সময় এলে আমি নিজেই সব কিছু গুছিয়ে বলবো। এখন আমি খুব ক্লান্ত। আবির উঠে দাঁড়ালো। সবাই এখনো বিস্ময় কাটিয়ে উঠতে পারেনি। রেহানা চৌধুরী ছেলের দিকে তাকিয়ে আছেন এক অদ্ভুত ভালো লাগা নিয়ে। তার ছেলে বড় হয়ে গেছে, সে নিজের সিদ্ধান্ত নিতে শিখেছে। ভাইয়া, তুই যদি না বলিস, আমি কিন্তু কালই তোর অফিসে গিয়ে খুঁজে বের করব তোর ওই রহস্যময়ী কে। তুই আমার অফিসে গিয়ে ঝামেলার সৃষ্টি করিস না আরাফি। আমি যখন সময় হবে নিজেই নিয়ে আসব তাকে। ঠিক আছে আবির, আমরা তোর সিদ্ধান্তের উপর ভরসা রাখলাম। তবে মনে রাখিস, চৌধুরী পরিবারের বিয়ের সিদ্ধান্তটা কিন্তু ছোটোখাটো কিছু না। জানি বাবা, আমার নির্বাচন ভুল হবে না, এটুকু ভরসা রাখো। আবির তার নিজের ঘরের দিকে হেঁটে গেল। পেছনে রেখে গেল এক ঘর কৌতূহলী মানুষ। তার মনটা এখন অনেক হালকা। আজ আরশির সাথে ঘটে যাওয়া ঘটনা এবং পরিবারের এই সহজ স্বীকারোক্তি যেন একটা বৃত্ত সম্পূর্ণ করল। সে তার বিছানায় গা এলিয়ে দিল। জানালার বাইরে চাঁদের আলো এসে পড়েছে। আবিরের মনে হচ্ছে তার জীবনের সেরা অধ্যায়টা বোধহয় শুরু হতে চলেছে। আরশি, সেই অফিসের সেই মুহূর্ত, আর আজকের এই স্বীকারোক্তি সবই যেন এক সুতোয় গাঁথা। পিছন থেকে চিৎকার করে, ভাইয়া, তোর পছন্দের মেয়েটা কি আরশি? অফিসে সেই ফাইল হ্যান্ডেল করা আরশি? আবির থমকে দাঁড়ালো। তার হৃদস্পন্দন একবার মিস করল। আরাফি কি কিছু আন্দাজ করেছে? না, সেটাও সম্ভব। তবুও সে পিছন ফিরে হাসল। তুই অনেক বেশি কল্পনা করছিস, ঘুমা যা। আরাফি খিলখিল করে হেসে উঠল। সে জানে তার ভাইয়া কিছু একটা লুকাচ্ছে। পুরো চৌধুরী ম্যানশন আজ রাতে এক অদ্ভুত উত্তেজনার ঢেউয়ে ভাসছে, আর আবির তার নিজের ঘরে অন্ধকারে চোখ বুজে ভাবছে আগামীকালের কথা।
আগামীকাল অফিসে গেলে আরশির সাথে দেখা হবে। সে কি জানবে আজ রাতে চৌধুরী বাড়িতে কি কাণ্ড ঘটেছে? আবিরের মনে এক চিলতে হাসি খেলা করছে। সে জানে এই খেলাটা এখন আর কেবল অফিসের কোনো প্রজেক্ট নয়, বরং জীবনের এক নতুন বাস্তব। দেখো তো আবির, ছেলেটার চোখে কি এক অদ্ভুত আনন্দ। কতদিন পর ওকে এমন শান্ত দেখছি। হ্যাঁ রেহানা, আশা করি ওর পছন্দ তো সত্যি আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে। বাড়ির সবাই নিজেদের ঘরে ফিরে গেল। বাড়িটা নিঝুম হয়ে এলো, কিন্তু আবিরের মনের ভিতর চলছে তোলপাড়। সে বালিশে মাথা রেখে আরশির কথা ভাবতে শুরু করলো। অফিসের সেই এসি মেরামতের দিনটা, বখাটেদের সাথে মারপিট, আর তারপর গাড়ির সেই একান্ত মুহূর্ত, সবই যেন এক স্বপ্নের মতো। আর সে জানে এই স্বপ্নের বাস্তবায়নটা এখন তার হাতের মুঠোয়। চৌধুরী বাড়ির সবাই হয়তো কাল ঘুম থেকে উঠে আবার সেই বিয়ের বিষয়টা নিয়ে আলোচনা করবে, কিন্তু আবির এখন নিশ্চিন্ত। সে জানে সে কাকে চেয়েছে আর কাকে তার জীবনে আনছে। ঘুমের দিশে তলিয়ে যাওয়ার আগে তার শেষ চিন্তা ছিল কাল অফিসে আরশিকে কি বলবে। স্যার, আপনার কফি। সময় কফি খান আর ক্লান্ত লাগবে না। তোমার এই কাজল কালো চোখে তাকালে আমার সব ক্লান্তি মুহূর্তেই উধাও হয়ে যায়। আপনি সবসময় এমন সব ভারী ভারী কথা বলেন যে আমি আমার ভারসাম্য হারিয়ে ফেলি। ভারসাম্য তো হারাবেই, কারণ আমার প্রতিটি স্পর্শ তোমার হৃদয়ে এক নতুন ছন্দ তৈরি করে। এই অফিসের ভরা দুপুরে আপনি এভাবে আমার এত কাছে দাঁড়িয়ে আছেন। দেখে ফেলে দেখুক, তাতে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি তোমাকে পুরো পৃথিবীর সামনে নিজের করে নিতে চাই। আপনার এই বেপরোয়া স্বভাব একদিন আমাকে বিপদে ফেলে দেবে। যেখানে তুমি আছো সেখানে তো স্বর্গ। আমার কাছে তুমি আমার পরম শান্তি। আপনি কি সব সময় এমন মিষ্টি কথা বলে সবাইকে বিভ্রান্ত করেন? আমি কেবল তোমাকে বিভ্রান্ত করি, কারণ তোমার বিভ্রান্তিতেই আমি আনন্দ খুঁজে পাই। আপনি খুব বেশি দুষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। দুষ্টুমি না করলে কি আর ভালোবাসা গভীর হয়? আপনার কথার বাণে আমাকে পুড়িয়ে মারবেন নাকি? এই আগুনের তাপই তো আমাদের সম্পর্কের পূর্ণতা। আপনি যেভাবে আমার দিকে তাকিয়ে আছেন তাতে আমার মনে হচ্ছে শরীরটা আপনার দিকেই ঝুঁকে পড়ছে। শরীর না ঝুঁকালে তুমি কি করে জানবে আমার হৃদস্পন্দন শুধু তোমার জন্যই কাজ করে? আমার মনে হয় আপনি আমাকে পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে নিয়েছেন। এই নিয়ন্ত্রণটুকু যদি না থাকতো তাহলে তো জীবনটা প্রাণহীন মনে হতো। অফিসে সেই করিডোরে আবির এবং আরশির মাঝে এক চাপা উত্তেজনা কাজ করছে। চারপাশটা কাজের ব্যস্ততায় ভরা থাকলেও তাদের দুজনের জগৎটা যেন অন্য কোথাও স্থির হয়ে আছে। আবির আরশির হাতটা আলতো করে ছুঁয়ে দিল, আর আরশি লজ্জা পেয়ে মাথা নিচু করে রইল। ঠিক সেই মুহূর্তেই অফিসের দরজায় এক পরিচিত কৌতূহলী মুখের দেখা পাওয়া গেল। আরাফি এসেছে, তার ভাইয়ার অফিসে, এবং তার চোখে মুখে এক রহস্যময় হাসি। তুই এখানে কি করছিস আরাফি? তোর তো এখন ভার্সিটিতে থাকার কথা। ভাইয়া, ভার্সিটিতে যাওয়ার আগে ভাবলাম তোমার খবরটা নিয়ে যাই। তুমি না বলেছিলে খুব জরুরি কাজে ব্যস্ত থাকো? আরাফি সারা অফিস ঘুরে আরশির ডেস্কের কাছে এসে দাঁড়ালো। সে জানে তার ভাইয়া কিছু একটা লুকাচ্ছে, আর সেই রহস্যের গন্ধ পেতেই সে আজ এখানে হাজির। আরশিকে দেখে আরাফি এক ধরনের অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন সে আরশির মনের গভীরের সবটুকু পড়ে ফেলতে চাইছে। আরশি অস্বস্তিতে অস্থির হয়ে ফাইলপত্র গোছাতে শুরু করলো। আমার অফিসের কাজ তোর বোঝার সাধ্য নেই আরাফি। তুই বরং ক্যান্টিনে গিয়ে কফি খা আর আমাকে কাজ করতে দে। কফি তো খাবোই ভাইয়া, তবে তার আগে একটু আরশির সাথে কথা বলে নিই। ও কি অফিসের সব ঝামেলা একাই সামলাচ্ছে? না মানে আমি ঠিক আছি, আপনি কফি খেতে যেতে পারেন, আমি কাজগুলো শেষ করছি। আরশি, তুমি এত নার্ভাস কেন? আমি কি তোমাকে খেয়ে ফেলবো? ভাইয়া কি তোমাকে খুব বেশি চাপ দিচ্ছে? আরাফি, তুই বেশি কথা বলছিস। আরশি আমার কাজের সহযোগী এবং ওকে আমি যেভাবে কাজ করতে বলি ও সেটাই করছে। তুই কি এখন বাড়ি যাবি নাকি আমি সিকিউরিটি ডাকবো? বাবা, ভাইয়া কতটা রেগে গেছে! বাবা, ভাইয়া কতটা রেগে গেছে দেখো। আমি তো জাস্ট ভাবছিলাম অফিসের কাজের সাথে আর কি কি করছো তোমরা। আবির বুঝতে পারলো আরাফি তার উপস্থিতি দিয়ে অফিসের পরিবেশটা হালকা করছে, কিন্তু তারই উপস্থিতিতে আরশি খুব অস্বস্তি বোধ করছে। আবির আরাফির হাত ধরে তাকে ডেস্ক থেকে সরিয়ে অফিসের এক কোণায় নিয়ে গেল। তাদের দুজনেই এখন রাগে আর উত্তেজনায় কাঁপছে। তোর এই নাটকীয়তা বন্ধ কর আরাফি। আরশির কাজে তুই বাগড়া দিচ্ছিস কেন? ভাইয়া, আমি তো জাস্ট মজা ছলে বলেছি, তুমি এত সিরিয়াস হচ্ছ কেন?
তোমার কি কোনো দুর্বল জায়গা আছে এখানে? আমার কোনো দুর্বলতা নেই, তবে আমি চাই না আমার কর্মীরা অহেতুক প্রশ্নের মুখে পড়ুক। তুই যদি এখান থেকে না যাস তবে আমি তোর ক্রেডিট কার্ড ব্লক করে দেব। তুমি বড্ড রাগী ভাইয়া। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে মনে রেখো আমি কিন্তু সব দেখছি। আরাফি চলে যেতে যেতে আরশির দিকে একবার অদ্ভুত হাসি দিয়ে গেল। আরশি এক দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে বসল। আবির তার কেবিনে ফিরে এলো, কিন্তু তার মনের অস্থিরতা কমছে না। অফিসের চারপাশটা হঠাৎ করেই খুব নীরব মনে হতে লাগলো। আরশি নিজের কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার সব মনোযোগ আবিরের সেই কথাগুলোর দিকে। কিছুক্ষণ পর আবির আবার বেরিয়ে এলো আরশির ডেস্কে। ওই মেয়েটার কথায় কান দিও না, ও একটু বেশি চঞ্চল। স্যার, ওকে কিছু ধরে ফেলেছে, অস্বস্তি লাগছে। কেউ কিছু ধরার আগেই আমি সব বেশি চঞ্চল। তুমি শুধু আমার ওপর ভরসা রাখো। অফিসের কর্মীরা এখন মধ্যাহ্নভোজের জন্য বের হচ্ছে। আবির আরশির দিকে ইশারা করল। আরশি তার ব্যাগটা নিয়ে আবিরের সাথে বেরিয়ে এলো। অফিসের বাইরে উজ্জ্বল রোদ, কিন্তু আবিরের গাড়ির ভেতরে এক গভীর ছায়া। আবির গাড়ি স্টার্ট দিল, আর আরশি জানালার বাইরে তাকিয়ে রইল। গাড়ির ভেতরে এসি চলছে, কিন্তু আরশির গায়ের তাপ যেন আবিরের সান্নিধ্যে বেড়ে যাচ্ছে। আপনি কি সব সময় এমন রাফ ব্যবহার করেন? কাজের খাতিরে রাফ হতে হয়, কিন্তু তোমার সাথে আমার সম্পর্কটা একটু অন্যরকম। আবির শহরতলির এক নির্জন রেস্টুরেন্টে গাড়ি থামালো। দুপুরের খাবার শেষে তারা যখন বেরিয়ে এলো, তখন চারপাশটা বেশ শান্ত। আবির আরশিকে খুব কাছ থেকে দেখছে, যেন কোনো শিল্পকর্মের দিকে তাকিয়ে আছে। আরশির মনে হলো এই পৃথিবীতে তাদের দুজনের জন্য আলাদা একটা জগৎ তৈরি হয়েছে। আপনার এই তীব্র দৃষ্টি আমাকে বড্ড বিভ্রান্ত করছে। বিভ্রান্ত হওয়াটাও এক ধরনের আনন্দ আরশি, যা আমি প্রতিদিন তোমার মাঝে খুঁজে পাই। আবির আরশির হাত ধরে গাড়ির কাছে নিয়ে এলো। রাস্তার ধারের গাছগুলো যেন তাদের প্রেমের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আবির গাড়ি স্টার্ট দিয়ে শহরের ফাঁকা রাস্তা দিয়ে তীব্র গতিতে চলতে শুরু করলো। বাইরে রাতের নিয়ন আলো গাড়ির জানালার ভেতর দিয়ে আবিরের মুখের ওপর পড়ছে। আবির মাঝে মাঝে আরশির দিকে তাকাচ্ছে। তার দৃষ্টিতে এখন আর অফিসের কোনো বস নেই, আছে এক তীব্র অধিকার বোধ। এখনো কি ভয় পাচ্ছ আরশি? তোমার হাত কেন কাঁপছে? না, ঠিক আছি, শুধু ভয়টা কাটতে সময় লাগছে। আবির হঠাৎ করে গাড়িটা রাস্তার পাশে পার্ক করল। গাড়ির ভিতরের নীরবতা যেন আরো ভারী হয়ে উঠল। আবির আরশির দিকে ফিরল। তার চোখের সেই তীব্র দৃষ্টি আবার ফুটে উঠেছে, যা আরশিকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে। আবির তার হাতটা বাড়িয়ে আরশির চুলের ভাঁজটা সরিয়ে দিল। তার আঙুলের স্পর্শ আরশির ঘাড়ের কাছে এসে ঠেকতেই আরশি কেঁপে উঠল। সে মাথাটা পিছনের দিকে হিলিয়ে দিল। আবির এখন একদম আরশির মুখের কাছাকাছি। তার চোখের তীব্র দৃষ্টি আরশিকে সম্মোহনের মতো আটকে রেখেছে। ভয় তো তোমার মনে নেই আরশি, ভয় তো তোমার শরীরে। আপনি আবারও বড্ড বেশি সাহস দেখাচ্ছেন, স্যার। আবির তার মুখটা আরশির কানের কাছে নিয়ে গেল। তার উত্তপ্ত নিঃশ্বাস আরশির ত্বকে এক তীব্র শিহরণের জন্ম দিচ্ছে। আরশি হাত দিয়ে আবিরের শার্টটা শক্ত করে ধরে আছে। বাইরের ঝিঁঝি পোকার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। গাড়ির ভিতরকার এই রোম্যান্টিক কিন্তু উত্তেজনাময় পরিবেশটা আরশিকে সম্পূর্ণ বিভ্রান্ত করে দিচ্ছে। আবির ধীরে ধীরে আরশিকে নিজের বুকের কাছে টেনে নিল। গাড়ির ভিতর তাদের নিঃশ্বাসের শব্দ মিশে একাকার হয়ে গেল। রাতের শহর তাদের এই গোপন মুহূর্তের কোনো খবরই রাখল না। তারা দুজনেই জানে আজকের এই রাতটা কেবল একটি শুরুর ইঙ্গিত মাত্র। তোমাকে ভালোবাসি আরশি। আমি ও আপনাকে ভালোবাসি, স্যার। গাড়িটা আবার চলতে শুরু করলো। আরশির বাসার সামনে গাড়িটা থামলো। আরশি গাড়ি থেকে নামার আগে আবিরের দিকে শেষবারের মতো তাকালো। আবির তার গাড়ির জানালার দিকে তাকিয়ে আছে। আরশি তার ফ্ল্যাটের দিকে হাঁটা দিল। তার মনে তখন এক অদ্ভুত শান্তির ছোঁয়া। সে জানে আগামীকাল থেকে জীবনটা আর আগের মতো থাকবে না। আবির গাড়িটা ঘুরিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। আরশি বাসার বারান্দায় দাঁড়িয়ে অনেকক্ষণ আকাশের দিকে তাকালো। তার শরীরের প্রতিটি কোণায় আবিরের সেই স্পর্শের রেশ এখনও লেগে আছে। আগামীকাল এক নতুন সকাল, এক নতুন অধ্যায়। আরশি জানে আবির কোনোভাবেই তাকে আজ রাতে আর শান্তিতে ঘুমাতে দেবে না। তার চিন্তায়, তার অনুভবে এখন শুধুই আবির। আবির চৌধুরী ম্যানশনের দরজায় পা রাখতেই দেখল তার বাবা আবিদ চৌধুরী ড্রয়িং রুমের সোফায় বসে আছেন। আজ ফিরতে অনেক দেরি হলো যে। অফিসে কাজের চাপ ছিল বাবা। অফিসের কাজের চাপ তো কমছে না, বরং তোকে দেখে মনে হচ্ছে তুই কোনো নতুন নেশায় মেতে আছিস। নেশা তো খারাপ কিছুর হয় মা, আমি ভালো নেশায় আসক্ত। আমি যা করছি তাতে আমার শান্তি আছে। আবির তার নিজের ঘরে চলে গেল। সে জানে তার পরিবারের সবাই তার সম্পর্কে অনেক কিছুই আন্দাজ করতে শুরু করেছে, কিন্তু সে এখন আর কিছু লুকাতে চায় না।
সে শুধু চায় আরশিকে নিজের জীবনের প্রতিটি পদক্ষেপে কাছে পেতে। আরশির কথা ভাবতে ভাবতে তার চোখ বুজে এলো। স্বপ্নের জগতে সে আরশিকে নিয়ে এক নতুন পৃথিবীতে হারিয়ে গেল। এই রাতটা হয়তো তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সাক্ষী হয়ে থাকবে। আবির জানে এই পথটি খুব একটা সহজ হবে না, কিন্তু সে প্রস্তুত। সে প্রস্তুত আরশিকে আগলে রাখতে আর জীবনের শেষ দিন পর্যন্ত তার হাতটি ধরে রাখতে। চৌধুরী ম্যানশনের সেই নিস্তব্ধতায় আবির গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। তার স্বপ্নগুলো এখন আরশির রঙে রাঙানো। আরশিও হয়তো তখন নিজের ঘরে বসে আবিরের কথা ভাবছে। এই দুটি মানুষ একে অপরের থেকে অনেক দূরে থেকেও যেন খুব কাছে। তাদের হৃদস্পন্দন এক তালে বাজছে। এই তো ভালোবাসা, এই তো জীবন। আর এই জীবনটা সুন্দর করে সাজিয়ে তোলার দায়িত্ব এখন আবিরের নিজের হাতে। সে জানে কোনো বাধাই তাদের পথ আটকাতে পারবে না। প্রতিটি বাধা অতিক্রম করে তারা এগিয়ে যাবে সাফল্যের পথে। তাদের প্রেমের এই গল্পটা হয়তো আগামী দিনের উপন্যাসের চেয়েও বেশি রোমাঞ্চকর হবে। আবির মৃদু হাসল ঘুমের ঘোরেই। তার এই হাসিটাই বলে দিচ্ছে সে কতটা সুখী। চৌধুরী ম্যানশনের সকালটা আজ অন্যরকম। ড্রয়িং রুমের বিশাল ঝাড়বাতিটা যেন আজ একটু বেশিই উজ্জ্বল। আবির চৌধুরী তার বড় ছেলের জন্মদিন উপলক্ষে এক আভিজাত্যপূর্ণ পার্টির পরিকল্পনা করছেন। তিনি তার চেয়ারে বসেই গম্ভীর মুখে খবরের কাগজটা ভাঁজ করলেন। রেহানা চৌধুরী ছেলের বিয়ের কথা ভেবে এমনিতেই উৎফুল্ল। তার উপর জন্মদিনের এই পার্টি যেন আনন্দের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে। আবির চৌধুরী তার চশমাটা টেবিলের উপর রেখে আবিরকে ডাকলেন। আবির তখন তাড়াহুড়ো করে অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আবির, সামনে তো জন্মদিন। আমি ঠিক করেছি এবার বাসায় একটা কার্ড পার্টির আয়োজন করব। বাবা, এসবের কি খুব দরকার আছে? আমি তো সিম্পল ডিনারেই খুশি। জন্মদিনটা এবার তোর জন্য বিশেষ কিছু বয়ে আনছে, তার আয়োজনটা একটু বড় পরিসরে হবে। তুই তোর অফিসের সব কর্মীদের আমন্ত্রণ জানিয়ে দিস। হ্যাঁ বাবা, আর বিশেষ করে তোর সেই পছন্দের মেয়েটিকেও অবশ্য আসতে বলবি। আমরা তাকে সামনাসামনি দেখার অপেক্ষায় আছি। আবির কিছুটা চমকে গেল। অফিসের সবার সামনে আরশিকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেওয়া মানেই তাদের সম্পর্কের একটা আনুষ্ঠানিক সিলমোহর। তার মনের ভিতরে এক অদ্ভুত আনন্দের ঝিলিক বয়ে গেল। সে মৃদু হেসে মাথা নাড়ল। অফিসের দিকে যাওয়ার পথে আবিরের মনে হচ্ছিল আজ পৃথিবীটা যেন একটু বেশিই সুন্দর। গাড়ির স্টিয়ারিং ধরে সে আরশির কথা ভাবছে। আজ বিকেলে অফিসে গিয়ে সে খুশির খবরটা আরশিকে দেবে। এদিকে অফিসে আরাফি তার নিজের মতো করে পরিকল্পনা সাজিয়ে বসে আছে। সে ভাবছে ভাইয়ার জন্মদিনের পার্টিতে সে আরশিকে নিয়ে ঠিক কী ধরনের দুষ্টুমি করবে। আবির অফিসে পৌঁছেই সোজা আরশির ডেস্কের দিকে পা বাড়ালো। আজ তার চোখে মুখে এক বিশেষ উজ্জ্বলতা। আরশি কাজ করতে ব্যস্ত। আবির তার পাশে এসে দাঁড়িয়ে মৃদু স্বরে ডাকল। আজ সকালের আলোটা তোমার মুখে পড়ে যেন তোমার রূপকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আপনি সব সময় এমন করে আমাকে লজ্জা দেন। আমার তো মনে হচ্ছে অফিসে আজ কাজ করতে পারবো না। কাজ তো সারা জীবনই থাকবে, কিন্তু তোমার এই লাজুক হাসিটা আমি দিনে শতবার দেখতে চাই। স্যার, জওয়ানিক আসে। অফিসের করিডোরে এত মানুষের মাঝে এভাবে কথা বলা কি ঠিক হচ্ছে? এই চার দেয়ালের মাঝে যদি তোমাকে একটু ভালোবেসে ফেলি, তাতে কি খুব বড় অন্যায় হবে? আপনার এই কি ব্যাপরোয়া আচরণ আমার হৃৎপিণ্ডকে খুব অস্থির করে দিচ্ছে। সেই অস্থিরতাটুকুই তো আমাদের সম্পর্কের আসল জাদু, যা আমাকে তোমার আরও কাছে টানে। আপনি কি সব সময়ই এমন সব কথা দিয়ে আমাকে আপনার মায়ে জড়িয়ে ফেলবেন? মায়া ছাড়া কি আর কোনো বাঁধন টিকে থাকে? আমি তো তোমাকে আজীবনের জন্য আমার মায়ে বন্দি করতে চাই। আপনার এই কথাগুলো শুনে মনে হচ্ছে আমি কোনো গভীর সমুদ্রের মাঝে হারিয়ে যাচ্ছি। হারিয়ে যাও, কারণ সেই সমুদ্রের ডুব দিয়েই আমি তোমাকে রত্ন হিসেবে খুঁজে পেয়েছি। আপনি সত্যি খুব অদ্ভুত। যেভাবে আমার হাতটা ধরেন তাতে আমার সব জড়তা কেটে যায়। তোমার জড়তা কাটার জন্যই তো আমি আমার হৃদয়ের সমস্ত উষ্ণতা তোমাকে বিলিয়ে দিতে প্রস্তুত। কাজ শেষ হলে কি এই অফিসের গণ্ডি পেরিয়ে আমরা নিজেদের মতো কিছু সময় পাব? প্রতিটি মুহূর্ত এখন শুধুই তোমার। তুমি চাইলে আমি সময়কে থামিয়ে দিতে পারি। আপনার চোখের দিকে তাকালে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আর তোমার চোখের দিকে তাকালে আমার মনে হয় আমি পূর্ণতা পেয়েছি। আপনি কি সত্যি কখনো আমাকে ছেড়ে যাবেন না? মৃত্যুর আগে পর্যন্ত আমি তোমার ছায়া হয়ে থাকব। তুমি আমার অস্তিত্বের এক অবিচ্ছেদ্য অংশ। আপনার এসব কথা আমাকে বারবার নতুন করে আপনার প্রেমে পড়তে বাধ্য করছে। আরশি, একটা বিশেষ খবর আছে। আগামী পরশু আমার জন্মদিন, আর বাবা বাসায় একটা পার্টির আয়োজন করেছেন। আপনার জন্মদিনের শুভেচ্ছা আগে থেকেই রইল স্যার।
কিন্তু পার্টির আয়োজনে আমার উপস্থিতির কি খুব প্রয়োজন? তোমার উপস্থিতি তো আমার পার্টির প্রধান আকর্ষণ। আমার বাবা তোমাকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন। আরশি যেন পাথর হয়ে গেল, তার হাত থেকে পেনটা নিচে পড়ে গেল। অফিসের সব সহকর্মীরা কৌতূহলী দৃষ্টিতে তাদের দিকে তাকাচ্ছে। আরশির মনে হচ্ছে সারা অফিস রুমটা যেন কাঁপছে। সে কি পারবে চৌধুরী পরিবারের সেই আভিজাত্যের মুখোমুখি হতে? আবির তার অসহায়ত্ব দেখে মৃদু হাসল। সে জানে এই মুহূর্তটা আরশির জন্য কতটা কঠিন, কিন্তু সে তাকে এক মুহূর্তের জন্যও একা ছাড়বে না। স্যার, আমি কি আদৌ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবো? তুমি শুধু তোমার মতো করে থাকবে, বাকি সব দায়িত্ব আমার। তুমি আমার পাশে থাকলে পৃথিবীর কোনো কিছুকেই আমার আর ভয় নেই। ঠিক তখনই অফিসের করিডোর থেকে আরাফির হাসির শব্দ ভেসে এলো। সে যেন শিকারের অপেক্ষায় ওত পেতে বসে আছে। আরাফি তার ফোনের ক্যামেরা বের করে আরশির দিকে তাক করে আছে। সে আজ কোনোভাবেই তার ভাইয়ার রোম্যান্টিক মুহূর্তটা মিস করতে চায় না। সে সোজা আবিরের কেবিনে ঢুকে গেল। ভাইয়া, পার্টিতে আমি ডিজে আর গানের পুরো ব্যবস্থা করেছি, আর ভাবির জন্য বিশেষ ড্রেস কোডও আছে। তুই এসব ফালতু আইডিয়া বাদ দে, আর পার্টিতে শান্ত হয়ে থাকবি। কোনো ঝামেলা আমি সহ্য করব না। ঝামেলা তো তুমি নিজেই করছো আরশিকে ইনভাইট করে। এখন পুরো অফিস জেনে যাবে চৌধুরী বাড়ির হবু বউ কে। আবির আর আরাফির এই ঝগড়া আরশির অস্বস্তিকে আরও বাড়িয়ে দিল। সে দ্রুত সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু আবির তার হাতটা ধরে রাখল। তাদের এই লুকোচুরি আর মিষ্টি খুনসুটি অফিসের কর্মীদের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠল। কেউ কেউ আড়ালে হাসছে, কেউ আবার হিংসা করছে। কিন্তু আবিরের চোখে আজ অন্য কোনো রং নেই, শুধু আরশির প্রতি ভালোবাসার আবেশ। সন্ধ্যা ঘনিয়ে আসছে। আবির কাজ শেষ করে আরশিকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিল। গাড়ির ভেতরটা আজ খুব শীতল, কিন্তু আবিরের উপস্থিতিতে তা উষ্ণতায় ভরে আছে। স্যার, পার্টিতে আমি কি পরবো তা নিয়ে খুব চিন্তায় আছি। তোমার জন্য আমি সেরা উপহারটা বেছে রেখেছি। তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরে রাখবে। আরশির ফ্ল্যাটের সামনে গাড়ি থামল। আরশি গাড়ি থেকে নামল এক অনিশ্চিত হৃৎপিণ্ড নিয়ে। আবির তার গাড়ির জানালা দিয়ে তাকিয়ে রইল আরশির চলে যাওয়ার দিকে। আজ রাতটা আরশির জন্য স্বপ্নের মতো, আবার একই সাথে ভয়ের, কারণ এই পার্টি তাদের সম্পর্কের নতুন এক মোড়। এদিকে চৌধুরী ম্যানশনে আবির চৌধুরী আর রিহানা চৌধুরী ড্রয়িং রুমে বসে অতিথিদের লিস্ট চেক করছেন। আরাফি তখন ব্যস্ত তার বন্ধুদের সাথে গসিপ করতে। তার একটাই লক্ষ্য, ভাইয়ার জন্মদিনের পার্টিতে আরশিকে নিয়ে এক লঙ্কা কাণ্ড ঘটানো। কিন্তু সে জানে না যে আবির এবার আরশিকে নিয়ে কোনো ধরনের ঝামেলা সহ্য করবে না। আবির যখন বাসায় ফিরল তখন রাত 12টা। সে তার নিজের রুমে গিয়ে জানালার ধারে দাঁড়ালো। আকাশের চাঁদটা আজ খুব উজ্জ্বল। আবির একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে এই জন্মদিনটা তার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হতে চলেছে, কারণ কালকের পার্টিতে সে সবাইকে জানিয়ে দেবে আরশি তার জীবনের সেই মানুষ যাকে সে আগলে রাখতে চায়। তার মনে পড়ে গেল সেই প্রথম দিনের কথা, যখন সে আরশিকে প্রথম দেখেছিল। অফিসে সেই সাদামাটা মেয়েটি যে আজ তার হৃদয়ের রানী, তা কেউ ভাবতে পারেনি। আবির তার মোবাইলটা বের করে আরশিকে একটা টেক্সট করল। সব কিছু ঠিক হয়ে যাবে, শুধু বিশ্বাস রেখো। আরশি তখন হয়তো বিছানায় শুয়ে আবিরের কথাই ভাবছে। তাদের দুজনেই এখন একটা উত্তেজনার মাঝে ভাসছে। সময়টা যেন খুব ধীর গতিতে চলছে। পার্টিটা যদি একটু দ্রুত আসতো। আবির তার বিছানায় গা এলিয়ে দিল। কাল সারা দিন অফিস শেষে জন্মদিনের আয়োজন। আবিরের মনে এক অদ্ভুত প্রশান্তি। তার জীবনের সব স্বপ্ন এখন আরশিকে ঘিরে। সে আর কোনো কিছু চায় না, সে শুধু চায় আরশির সাথে একটা সুন্দর জীবন। চৌধুরী বাড়ির সেই বিশাল হলঘরে কাল যখন আরশি ঢুকবে, তখন সবার নজর থাকবে তার উপর। কিন্তু আবির জানে সেই নজর থেকে আরশিকে বাঁচানোর উপায় তার জানা আছে। সে শুধু আরশির হাতটা ছাড়বে না। এই প্রতিজ্ঞাই তাকে এক নতুন শক্তি দিচ্ছে। আবির ঘুমানোর চেষ্টা করল, কিন্তু তার চোখের সামনে বারবার ভেসে উঠছে আরশির সেই লাজুক মুখ। কালকের পার্টি হবে এক নতুন গল্পের সূচনা, এক নতুন অধ্যায়ের শুরু, যেখানে কেবলই থাকবে আবির আর আরশি। আর এই গল্পের লেখক হবে সময়। সময় তাদের কোথায় নিয়ে যায় তা এখন দেখার বিষয়। আবির চোখ বন্ধ করল। তার ঠোঁটে এক চিলতে হাসি। সে এখন এক সুখী মানুষ। চৌধুরী ম্যানশনের সেই নিস্তব্ধতায় আবির তলিয়ে গেল স্বপ্নের রাজ্যে, যেখানে আরশি তার প্রতীক্ষায় বসে আছে এক টুকরো ভালোবাসা নিয়ে। আগামীকাল সকালের নতুন সূর্য তাদের জন্য নিয়ে আসবে এক নতুন সম্ভাবনা, এক নতুন দিন, এক নতুন যাত্রা। জন্মদিনের সকালটা আরশির কাছে রূপকথার মতো ধরা দিল। আবির আগেই তার জন্য একটি আভিজাত্যপূর্ণ গাউন আর গয়না পাঠিয়ে দিয়েছিল। আরশি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে চমকে উঠল।
আয়নায় প্রতিফলিত মেয়েটির চোখে মুখে এক অদ্ভুত আভা। সে খুব যত্ন করে নিজেকে সাজিয়ে নিল। হাতে নিল আবিরের জন্য কেনা একটি বিশেষ ঘড়ি, যা অনেক দিন ধরে টাকা জমিয়ে কিনেছে। চৌধুরী ম্যানশনের গেট দিয়ে যখন আরশি প্রবেশ করল, তখন পুরো বাড়িটি আলোয় ঝলমল করছে। বিশাল হলরুমটি যেন কোনো রাজপ্রাসাদ। অনেক গণ্যমান্য ব্যক্তি, অফিসের কলিগ এবং শহরের অভিজাতরা এসেছেন। আরশিকে দেখে অনেকেই আর চোখে তাকাতে শুরু করলো। তার সাধারণ অথচ মোহনীয় সৌন্দর্য সবার নজর কেড়ে নিল। আবির হলের অন্য প্রান্তে দাঁড়িয়েছিল। আরশিকে দেখা মাত্রই তার চোখের দৃষ্টি স্থির হয়ে গেল। সে দ্রুত পায়ে এগিয়ে এসে আরশির হাত ধরল। আজ তোমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী মনে হচ্ছে আরশি। আমার পুরো জীবনটা আজ তোমার উপস্থিতিতে পূর্ণতা পেল। আপনার দেওয়া উপহারটা পরে আমি নিজেকে খুব বিশেষ অনুভব করছি আবির। আমি খুব নার্ভাস লাগছে। বাড়ির সবাই আমাকে কিভাবে নেবে? যারা তোমাকে ভালোবাসবে তারাই তোমার মূল্য বুঝবে, আর যারা বুঝবে না তাদের জন্য আমার এই বিশাল আয়োজন তো নয়। সামান্য গিফট, জানি না আপনার পছন্দ হবে কি না। তোমার দেওয়া উপহার আমার কাছে সবচেয়ে মূল্যবান। পার্টিতে মিউজিক শুরু হলো। আবির আরশিকে নিয়ে ড্যান্স ফ্লোরের মাঝখানে চলে গেল। চারদিকের আলো নিভে শুধু তাদের ওপর গিয়ে পড়ল। ধীর লয়ের মিউজিকের সাথে আবির আরশিকে জড়িয়ে ধরে বল ড্যান্স শুরু করল। আবিরের প্রতিটি পদক্ষেপ আরশির সাথে তাল মিলিয়ে ছন্দময় হয়ে উঠল। সবাই অবাক বিস্ময়ে তাদের দিকে তাকিয়ে রইল। আবিরের ব্যক্তিত্ব আর আরশির সাবলীল উপস্থিতি যেন এক অপার্থিব দৃশ্যের অবতারণা করল। ড্যান্স শেষ হতেই আবির আরশির কপালে হালকা চুমু খেল, যা উপস্থিত থাকা মানুষের মধ্যে গুঞ্জন সৃষ্টি করল। এরপর এলো কেক কাটার মুহূর্ত। বিশাল একটি কেক টেবিলে আনা হলো। পরিবারের সবাই এবং অফিসের কলিগরা গোল হয়ে দাঁড়িয়ে আছে। আবির ছুরিটা হাতে নিল। আরশির হাতটা তার উপর রেখে তারা দুজনে মিলে কেক কাটল। এরপর মাইক হাতে নিয়ে, আজকের এই বিশেষ দিনে আমি সবাইকে কিছু জানাতে চাই। আরশি আমার জীবনের এমন এক মানুষ যাকে ছাড়া আমি এখন প্রতিটি মুহূর্ত অসম্পূর্ণ মনে করি। আমি আরশিকে শুধু আমার জীবনের সঙ্গী নয়, আমার অর্ধাঙ্গিনী হিসেবে বেছে নিতে চাই। আবিরের এই ঘোষণার পরই যেন পুরো হলরুমে একটা বিস্ফোরণ ঘটল। অফিসের কলিগদের মধ্যে থাকা ঈর্ষান্বিত কিছু সহকর্মী আর সিনিয়র সিটিজেনদের মধ্যে অনেকেই ফিসফিস করে বলতে শুরু করল। আরশির কানে তাদের কথাগুলো এসে পৌঁছাতে লাগল। দেখেছিস কি চালাকি করে বসকে নিজের জালে জড়িয়ে নিল। সাধারণ ক্লাস থেকে একদম চৌধুরী বাড়ির বউ হওয়ার পথ পরিষ্কার করে ফেলেছে। এই প্রজন্মের মেয়েরা এমনই হয়, সুন্দর চেহারা দেখে বড় করে ছেলেদের ফাঁসাতে উস্তাদ। বংশের মর্যাদা তো আর থাকলো না। ঠিকই বলেছে। আবির ছেলেটা খুব সহজ সরল। এই মেয়েটি আসলে ওকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। এদের কপালে কি আর শান্তি থাকে? আরশি ম্যাডাম তলে তলে এমন কে জানতো? ঘোমটার তলায় খেমটা নাচ। কি দেখে আবির এমন মেয়েকে পছন্দ করলো? দেখো, হয়তো অফিসের বসকে শরীর দিয়েই পটিয়েছে। আরশি দাঁড়িয়েছিল পাশেই। সে সব শুনতে পাচ্ছিল। তার চোখের কোণে পানি জমে উঠল। অপমান আর গ্লানি তাকে ভেতর থেকে ভেঙে দিল। সে বুঝতে পারল তার উপস্থিতির কারণে আবিরকে আজ সবার সামনে ছোট হতে হচ্ছে। আরশি মুহূর্তের মধ্যে সবার আড়ালে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে মাথা নিচু করে হলরুমের দরজার দিকে দ্রুত পায়ে হাঁটতে শুরু করল। তার বুক ফেটে কান্না আসছে, কিন্তু সে কাঁদছে না। সে চায় না আবির তাকে কাঁদতে দেখুক। সে যখনই বাইরের অন্ধকার বাগানে গিয়ে দাঁড়ালো, তখনই দেখল আবির তার পিছন পিছন ছুটে আসছে। তুমি কোথায় যাচ্ছ আরশি? ওই বাজে কথাগুলো একদম কানে নেবে না। ওরা ঈর্ষা থেকে এসব বলছে। দিন আবির, আমি আপনার জীবনের কোনো কালো দাগ হতে চাই না। দেখুন সবাই কিভাবে আমার দিকে আঙুল তুলছে। আমি আপনার জন্য মোটেই যোগ্য নই। তুমি যোগ্য কি না তার বিচার করার অধিকার ওদের কে দিয়েছে? তুমি চলে গেলে আমি কাকে নিয়ে এই লড়াই করব? তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আবির আরশির হাত ধরে তাকে আবার সেই হলরুমের মাঝখানে নিয়ে এলো। মাইকটা হাতে নিয়ে সে তার বাবার দিকে একবার তাকিয়ে বজ্রকণ্ঠে চিৎকার করে ঘোষণা দিল। হলরুমের সব কোলাহল নিমেষে থমকে গেল। আবিরের চোখের দৃষ্টি আজ আগুনের মতো তীব্র। আমি আজ সবার সামনে পরিষ্কার করে বলছি, যারা আমার ব্যক্তিগত জীবন নিয়ে নোংরা আলোচনা করছেন তাদের জন্য আজকের এই পার্টিতে কোনো জায়গা নেই। আপনারা আরশিকে নিচু করার চেষ্টা করছেন কারণ আপনারা তার যোগ্যতা এবং আমার ভালোবাসাকে বুঝতে পারছেন না। আমি আরশিকে ভালোবাসি, আর আমি আজ এবং এখনই সবাইকে সাক্ষী রেখে
এই মুহূর্তে তাকে ইসলামিক রীতিতে বিয়ে করতে চাই। কোনো যৌতুক নেই, কোনো জাঁকজমক নেই, শুধু পবিত্রতা দিয়ে তাকে আপন করে নিতে চাই। আজ রাতেই হোক এই শুভ কাজ। পুরো হলরুমে পিন পতন নীরবতা। আবির চৌধুরী একটু থমকে গিয়ে হাসলেন এবং সামনে এগিয়ে এসে আবিরের কাঁধে হাত রাখলেন। তিনি বুঝতে পারলেন তার ছেলে কতটা দৃঢ় প্রতিজ্ঞ। আরশি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার কান্না ভেজা চোখ দুটি আবিরের দিকে তাকিয়ে আছে। সে বিশ্বাসই করতে পারছে না যে আবির এতটা পথ একা পার হয়ে এসেছে। আবিরের এই সাহসী পদক্ষেপ তাকে নতুন করে বাঁচালো। পার্টির অতিথি এবং অফিসের কলিগরা যারা এতক্ষণ ফিসফিস করছিল, তারা এখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখছে কিভাবে আবির তার ভালোবাসার মানুষের সম্মান রক্ষার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আবির আরশির হাতে হাত রেখে বলল, আমার প্রতিটি সিদ্ধান্ত ছিল তোমার দিকে আসার পথ। আজ আর কোনো দ্বিধা নয়। আমরা আজ রাতে আমাদের নতুন জীবনের শুরু করছি। আরশি শুধু মাথা নাড়ল। তার মুখে তখন এক অসম্ভব প্রশান্তি। চৌধুরী বাড়ির এই ইতিহাস আজ থেকে নতুনভাবে লেখা শুরু হলো, যেখানে ভালোবাসা কোনো মানুষের মুখের কথার উপর নির্ভর করে না, বরং সেটি টিকে থাকে বিশ্বাসের উপর। আবির আরশিকে জড়িয়ে ধরল, আর চারিদিকে লাইটগুলো যেন তাদের দুজনের উপর আশীর্বাদ বর্ষণ করতে লাগল। এই মুহূর্তের চেয়ে সুন্দর আর কি হতে পারে? আজকের রাতটা শুধু তাদের, আজকের পৃথিবীটা শুধুই তাদের। চৌধুরী ম্যানশনের হলরুমের আবহাওয়া মুহূর্তের মধ্যে বদলে গেল। কিছু সময় আগে যে কোলাহল আর গিবতের গুঞ্জন ছিল, এখন সেখানে এক পবিত্র নিস্তব্ধতা। আবিরের বাবা আবির চৌধুরী দ্রুত পদক্ষেপে সামনে এগিয়ে এলেন। তার চোখে মুখে কোনো বিস্ময় নেই, বরং এক গভীর সন্তুষ্টি। তিনি মাইকটি হাতে নিলেন। আমার ছেলে আজ যা করেছে তা একজন পুরুষের যোগ্য কাজ। আমরা চৌধুরী পরিবার কোনোদিন মিথ্যা অভিজাতের আড়ালে সত্যকে লুকিয়ে রাখিনি। আজ এই মুহূর্তে আমার ছেলের ইচ্ছা অনুযায়ী বিবাহের আয়োজন করা হবে। আপনারা যারা এখানে আছেন সাক্ষী হিসাবে থাকুন। যারা আরশির বিরুদ্ধে কথা বলছিলেন তাদের লজ্জা পাওয়ার প্রয়োজন নেই। শুধু নিজেদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার সময় এসেছে। আবির আরশির দিকে তাকিয়ে আলতো করে ওর হাতের আঙ্গুলে চাপ দিল। আরশির চোখের কোণে জল, তবে তা কষ্টের নয়, এক অকল্পনীয় আবেগের। সব ঠিক হয়ে যাবে আরশি, দেখো বাবা আমার সাথেই আছেন। রেহানা চৌধুরী আরশির কাছে এগিয়ে এলেন। তিনি আরশির চিবুক স্পর্শ করলেন। মা, তোকে দেখে আমার মনে হচ্ছে আমি আমার নিজের মেয়েকে খুঁজে পেয়েছি। এই মানুষগুলোর কথা গায়ে মাখিস না। ভালোবাসা তো কোনো ফাঁসানোর বিষয় নয়। ভালোবাসা হলো একে অপরকে আগলে রাখা। তুই আজ থেকে আমার মেয়ে। আমি যদি তোকে ভালোবাসতে পারে, তবে কেন আমি পারবো না? তোকে আজ এই পরিবারের অংশ হিসেবে বরণ করে নিলাম। আরশি কান্না ভেজা চোখে রেহানা চৌধুরীর বুকে মাথা রাখল। সে কোনোদিন ভাবেনি একটি জন্মদিনের পার্টি এত বড় এক আশীর্বাদে পরিণত হবে। ইতিমধ্যে আবির চৌধুরীর নির্দেশে বাড়ির লোকজন কাজ শুরু করে দিয়েছে। বাড়ির বিশেষ পরিচিত কাজী সাহেবকে ফোন করা হয়েছে। তিনি কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবেন। আরাফি এতক্ষণ স্তব্ধ হয়ে পুরো দৃশ্যটি দেখছিল। সে তার ভাইয়ের এই সাহসিকতায় যেন মন্ত্রমুগ্ধ। সে দৌড়াদৌড়ি করে কাজী সাহেবের জন্য বসার জায়গা আর বিবাহের প্রয়োজনীয় উপকরণ গুছিয়ে ফেলছে। আরাফি কাজী সাহেবের সামনে এসে দাঁড়ালো। ততক্ষণে কাজী সাহেব বাসায় পৌঁছে গেছেন। কাজী সাহেব, আমার ভাইয়া আর ভাবি আজ রাতেই বিয়ে করবেন। আপনি দ্রুত সব ব্যবস্থা করুন। ভাইয়া যদি আজ আরশি ভাবিকে বিয়ে না করে, তাহলে তো আমার ভাবির গায়ে লেগে থাকা সব কাদা মুছে ফেলা সম্ভব হবে না। আবির ভাইয়াটা কি পাগল? সরাসরি সবার সামনে এমন ঘোষণা দেবে কে ভেবেছিল? পুরো ড্রয়িং রুম এখন বিয়ের মণ্ডপের রূপ নিয়েছে। অফিসের লোকজন যারা এতক্ষণ আরশির সমালোচনা করছিল, তারা এখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবিরের ব্যক্তিত্ব এবং তার বাবার আপোষহীন অবস্থান তাদের কণ্ঠস্বর বন্ধ করে দিয়েছে। আবির শান্তভাবে তার বাবার পাশে গিয়ে দাঁড়ালো। আবির, তুই আজ চৌধুরী পরিবারের মান মর্যাদাকে অন্য উচ্চতায় নিয়ে এসেছিস। বিয়ের পর এই মেয়েটিকে আগলে রাখবি। আরশি, তুই একদম ভয় পাস না। এই বাড়ি এখন তোর। আমার কোনো মেয়ের অভাব ছিল না। আজ থেকে তুই আমার সে অভাব পূরণ করবি। বাবা, আপনার এই সমর্থন আমার জন্য সবথেকে বড় উপহার। আরশিকে আমি শুধু ভালোবেসে বিয়ে করছি না, ওকে আমি আমার জীবন সঙ্গিনী হিসেবে শ্রদ্ধা করি। এই মানুষগুলো যারা আজ আরশিকে নিয়ে বাজে মন্তব্য করছিল, তারা হয়তো কোনোদিন বুঝতে পারবে না যে ভালোবাসা মানে কারো ঘাড়ে চেপে বসা নয়। ভালোবাসা মানে একে অপরের পরিপূরক হওয়া।
কাজী সাহেব বিবাহের আনুষ্ঠানিকতা শুরু করলেন। পবিত্র কোরআনের আয়াত পাঠ আর বিয়ের খুতবার সুরে পুরো ঘরটা যেন স্বর্গীয় আবেশে ভরে উঠল। আরশি আর আবির পাশাপাশি বসে আছে, দুজনের মাঝখানে একটি পর্দা, কিন্তু তাদের মনের বাঁধন যেন অনেক গভীর। আরশিকে যখন কাজী সাহেব জিজ্ঞেস করলেন, আরশি মা, আপনি কি আবির চৌধুরীকে বিবাহ করতে সম্মত? তাহলে বলুন কবুল। কবুল। 3 বার সম্মতি দেওয়ার পর পুরো বাড়ি আলহামদুলিল্লাহ আর দোয়ার শব্দে মুখরিত হয়ে উঠল। আরাফি আনন্দের চোটে চিৎকার করে বলে উঠল, এখন থেকে তুমি আমার ভাবি। ভাবি, আজ থেকে আর তোমাকে কেউ কিছু বলার সাহস পাবে না। ভাইয়া, তুমি কিন্তু আজ থেকে আর আমাকে ধমক দিতে পারবে না। আবির হেসে ফেলল। সে আরশির দিকে তাকালো। আরশি লাজুক মুখে হাসছে। আরাফি, আজ থেকে আরশি শুধু তোর ভাবি না, সে আমাদের পরিবারের অহংকার। রেহানা চৌধুরী আরশিকে জড়িয়ে ধরলেন। আরশি, তুই আমার ছেলের চোখে যে স্বপ্ন দেখেছিস, সেই স্বপ্ন যাতে কোনো দিন ম্লান না হয়, তার জন্য আমি সারা জীবন দোয়া করব। মানুষ অনেক কথাই বলবে, কিন্তু আমরা জানি সত্যটা কি। তোর মতো একটা মেয়ে পেয়ে আমি সত্যিই ধন্য। কাজী সাহেব বিদায় নেওয়ার আগে আরশি আর আবিরের জন্য বিশেষ মোনাজাত করলেন। মোনাজাতের শেষে আরশি আবিরের দিকে তাকালো। আবিরের দৃষ্টিতে এখন আর কোনো তীব্রতা নেই, আছে এক অসীম প্রশান্তি। আজ রাতে আমাদের নতুন জীবনের শুরু। তুমি কি রেডি আরশি? আপনার পাশে থাকলে সব কিছুতেই আমি রেডি আবির। আপনি আজ যা করেছেন মানুষের পক্ষে সম্ভব নয়। আমি আজ নিজেকে ধন্য মনে করছি। জন্মদিনের সেই পার্টি যে এভাবে এক ঐতিহাসিক বিয়ের অনুষ্ঠানে পরিণত হবে তা কেউ কল্পনাও করতে পারেনি। অফিসের সেই ঈর্ষান্বিত কলিগরা যারা এতক্ষণ আরশিকে নিয়ে গীবত করছিল, তারা এখন ভয়ে ভয়ে আবিরের কাছে এসে ক্ষমা চাইতে শুরু করলো। আবির তাদের দিকে তাকিয়ে শীতল স্বরে কথা বলল, ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। শুধু মনে রাখবেন, মানুষ হিসেবে কাউকে বিচার করার আগে নিজের দিকে তাকানো উচিত। আরশি আমার স্ত্রী, তাকে সম্মান করা মানে আমাকে সম্মান করা। আবির চৌধুরী উপস্থিত সবার উদ্দেশ্যে বললেন, আজ আমার ছেলের জন্মদিনে আমি এক নতুন কন্যা পেলাম। আপনারা যারা অতিথি হিসাবে এসেছেন তারা সবাই সাক্ষী রইলেন যে আজ থেকে আরশি চৌধুরীর পরিবারের সদস্য। আমাদের পারিবারিক আনন্দ আজ পূর্ণতা পেল। আপনারা সবাই রাতের খাবার খেয়ে যাবেন। এই বিয়েতে কোনো আড়ম্বর নেই, কিন্তু আছে অকৃত্রিম ভালোবাসা। রাতের খাবারের আয়োজন শুরু হলো। আরশি এখন চৌধুরী বাড়ির বধূ। তার গায়ে আবিরের পাঠানো সেই গাউনটি এখন অন্যরকম উজ্জ্বলতা ছড়াচ্ছে। আরাফি তার বান্ধবীদের নিয়ে আরশির চারপাশে ঘুরছে। সে ভাবিকে নিয়ে ফেসবুকে ছবি তুলছে আর বলছে, আজ রাতে সবচেয়ে সুখী মানুষ আমার ভাবি। আর আবির তার নতুন জীবনের প্রথম উপহারটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সে আরশির কাছে গিয়ে তার কপালে হাত রেখে বলল, আরশি, আজকের এই রাতটি আমাদের জীবনের সবথেকে পবিত্র রাত। এরপর থেকে আর কেউ তোমাকে অসম্মান করার সাহস পাবে না। আমি জানি আপনার এই হাতটি আমার সব থেকে বড় নিরাপত্তা, আর কোনো কিছুর প্রয়োজন নেই আমার। রাত বাড়ার সাথে সাথে অতিথিরা একে একে বিদায় নিতে শুরু করল। চৌধুরী ম্যানশনের সেই ব্যস্ত হলরুম এখন নিস্তব্ধ। পরিবারের সবাই নিজের নিজের ঘরে ফিরে গেছে। আরশি এখন চৌধুরী বাড়ির একটি ঘরে বসে আছে, যে ঘরটি তার নতুন ঠিকানা। আবির দরজার কাছে এসে দাঁড়ালো। সে আজ এক নতুন মানুষের মতো অনুভব করছে। এই বিয়েটি কেবল একটি সামাজিক বন্ধন নয়, এটি ছিল তাদের বিশ্বাসের পরীক্ষা। আর আবির সেই পরীক্ষায় প্রথম হতে পেরেছে। সে জানে আরশিকে তার নিজের করে পাওয়া মানে পৃথিবীর সবথেকে বড় জয়। আরশি উঠে দাঁড়িয়ে আবিরের দিকে তাকালো। দুজনের চোখে আজ কোনো কথা নেই, আছে কেবল এক আজন্ম তৃপ্তি। চৌধুরী বাড়ির বারান্দা থেকে দেখা যাচ্ছে দূরের শহর। সব বাতি নিভে গেছে, কিন্তু তাদের হৃদয়ের বাতিগুলো আজ যেন প্রদীপ্ত। জীবন যে কত সুন্দর হতে পারে তা তারা আজ হাড়ে হাড়ি বুঝতে পারছে। কালকের সকালে এক নতুন সূর্যের আলো তাদের ঘরে ঢুকবে, কিন্তু সেই আলো হবে আজ রাতের এই বিয়ের পবিত্রতাই উজ্জ্বল। আবির আর আরশি জানত, আজ থেকে তাদের জীবন আর কোনো অফিসের ফাইলের মধ্যে সীমাবদ্ধ নেই। তাদের জীবন এখন এক অসীম স্বপ্নের সীমানায়। সবশেষে চৌধুরী পরিবারের নতুন বধূ আরশি আজ রাতে এক পরম শান্তিতে ঘুমোতে যাচ্ছে, কারণ সে জানে পৃথিবীতে তার জন্য এখন সবথেকে নিরাপদ জায়গাটি হলো আবিরের পাশে। আজ থেকে আরশি শুধু আমার।
চৌধুরী ম্যানশনের গেস্ট রুমের ভারী দরজাটা যখন বন্ধ হলো তখন বাইরের ঝিঁঝি পোকার ডাক আর রাতের নিস্তব্ধতা মিলেমিশে একাকার। বিয়ের সেই পবিত্র আনুষ্ঠানিকতার রেশ তখনও কাটেনি। ঘরের ভেতর মৃদু আলোর আভা, গোলাপের পাপড়ির সুবাস আর আরশির দীর্ঘশ্বাসের সাথে মিশে থাকা এক অদ্ভুত শিহরণ। সে বিছানার এক কোণে বসেছিল, তার পরনের ভারী লাল শাড়ির আঁচলটা আজ অনেক বেশি ভারী মনে হচ্ছে। দরজার কাছে আবিরের পায়ের শব্দ পাওয়া গেল। তার হৃৎপিণ্ডটা যেন বুনো ঘোড়ার মতো লাফাচ্ছে। আবির ঘরে ঢুকে দরজাটা আলতো করে আটকে দিল। তার চোখে আজ এক অতৃপ্ত তৃষ্ণা, যা এর আগে আরশি কখনো দেখেনি। আরশি, অবশেষে তুমি আমার ঘরের বধূ। আমার এই বিশাল জীবনের সব শূন্যতা আজ তোমার উপস্থিতিতে পূর্ণ হয়ে গেল। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আপনি আমাকে এত দ্রুত বিয়ে করবেন। মনে হচ্ছে সবকিছু স্বপ্নের মতো। স্বপ্ন নয় আরশি, এটা আমাদের দীর্ঘ অপেক্ষার সুন্দর এক বাস্তব। আজ থেকে তুমি শুধু আমার, তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি অনুভবের ওপর আমার পূর্ণ অধিকার। আবির ধীর পায়ে আরশির দিকে এগিয়ে এলো। সে আরশির পাশে বসে তার চিবুকটা আলতো করে তুলে ধরল। আরশির চোখের কাজল ভিজে এসেছে আবেগে। আবির তার বুড়ো আঙুল দিয়ে আরশির ঠোঁটের কোণের ভাঁজটা ছুঁয়ে দিল। সেই আলতো স্পর্শে আরশির শরীর একটা বিদ্যুৎ প্রবাহের মতো কেঁপে উঠল। আবির নিচু হয়ে আরশির ঘাড়ে মুখ রাখল। আরশির চুলের ঘ্রাণে আবির যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। সে অনুভব করল আরশির ঘন নিঃশ্বাস। আবির, শুনলি তো অনেক আসি, আপনি বড্ড বেশি তাড়াহুড়ো করছেন। আমার খুব লজ্জা লাগছে। লজ্জা তো তোমার ভূষণ আরশি, কিন্তু আজ আমার এই অধৈর্যতা তোমাকে বুঝতে হবে। কত রাত আমি শুধু তোমাকে পাওয়ার চিন্তায় কাটিয়েছি, তা কি তুমি জানো? আবির আরশির গলার কাছে আলতো করে কামড় দিল। আরশি যন্ত্রণায় নয়, এক তীব্র ভালো লাগায় ছোট্ট একটা আর্তনাদ করে উঠল। সে নিজের হাত দিয়ে আবিরের পাঞ্জাবির বোতাম শক্ত করে ধরে আছে। আবিরের হাতের স্পর্শ আরশির কোমরের খাঁজে এসে ঠেকতেই আরশি নিজের অস্তিত্ব ভুলে গেল। আবির বুঝতে পারছে আরশি আজ পুরোপুরি তাকে সমর্পণ করার জন্য প্রস্তুত। আবিরের হাতের আঙুলগুলো আরশির গলার নেকলেস থেকে শুরু করে শাড়ির আঁচল পর্যন্ত এক রহস্যময় যাত্রা শুরু করল। আবিরের হাতের উষ্ণ স্পর্শে আরশির মসৃণ পিঠের চামড়া কাঁটা দিয়ে উঠল। সে নিজের সবটুকু লজ্জা বিসর্জন দিয়ে আবিরের বুকের উপর এলিয়ে পড়ল। তোমার এই শরীরের প্রতিটি ভাঁজে আমার দীর্ঘদিনের অধিকার লেখা আছে আরশি। আজ আমি তোমাকে নিজের করে নেব, কোনো বাধা আর নেই। আপনি আমার, আমি আপনার। আপনার এই অধিকারটুকু পাওয়ার জন্যই তো আমি এতদিন অপেক্ষা করেছি। আবির আরশিকে বিছানায় আলতো করে শুইয়ে দিল। আলোর আভাটা যেন আরশির শরীরের মসৃণ ত্বকে এক মায়াবী দ্যুতি তৈরি করেছে। আবির আরশির চোখের দিকে তাকিয়ে তার ওষ্ঠদয়ে এক গভীর চুম্বন আঁকল। সেই চুম্বনে কোনো তাড়াহুড়ো নেই, আছে এক আজন্ম বাসনা। আরশি আবিরের চুলের ভেতর আঙুল ডুবিয়ে তাকে নিজের কাছে টেনে নিল। তাদের জিহ্বার সংঘাত আর উষ্ণ নিঃশ্বাসে ঘরের তাপমাত্রা যেন ক্রমশ বেড়ে চলছে। আবিরের প্রতিটি স্পর্শ আরশিকে আগুনের মতো জ্বলতে বাধ্য করছে। আরশির শরীরের প্রতিটি শিহরণ আবিরের কাছে এক নতুন কবিতার মতো। তারা একে অপরের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছে। আবিরের হাত আরশির শরীরের প্রতিটি বাঁকি এমনভাবে বিচরণ করছে যেন সে এক নতুন পৃথিবীর মানচিত্র আঁকছে। আবিরের কামনার তীব্রতা আরশির শরীরকে যেন এক আদিম শিহরণে জাগিয়ে তুলল। তাদের এই মিলন কোনো সাধারণ শরীরের মিলন নয়, এটি ছিল দুই হৃদয়ের পূর্ণতা। তুমি জানো না আরশি, তুমি আমাকে কতটা তৃষ্ণার্ত করে রেখেছ। আজ আর কোনো দূরত্ব নয়। আমি আপনার সবটুকু ভালোবাসার তৃষ্ণা মেটানোর জন্য প্রস্তুত। আমাকে নিজের করে নিন আবির। গভীর রাতে চৌধুরী ম্যানশনের বাতাস যেন কিছুটা ভারী হয়ে উঠল। বাসর রাতের রোমান্স এক অন্য মাত্রায় পৌঁছে গেল। আবির আর আরশির সম্পর্কের নতুন অধ্যায় আজ থেকে লেখা শুরু হলো। তাদের শরীরে মিলন যেন আত্মার এক গভীরতর বন্ধন। আরশির তৃপ্তির দীর্ঘশ্বাস আর আবিরের আদুরি কণ্ঠস্বর ঘরের দেয়ালে প্রতিধ্বনি তুলল। সেই রাতের প্রতিটি মুহূর্ত তাদের দুজনের স্মৃতির পাতায় এক অমোঘ চিহ্ন হয়ে রয়ে গেল। পরদিন সকালে আরাফির হাসির শব্দে বাড়ির ঘুম ভাঙল। সে দরজায় দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, ভাইয়া, ভাবি, এখনো ঘুমোচ্ছো? আজ তোমাদের প্রথম সকাল, তাড়াতাড়ি নিচে এসো। আরশি ভাবি, তুমি কি ঘুম থেকে উঠতে পেরেছো, নাকি ভাইয়া তোমাকে এখনো নিজের কবজায় রেখে দিয়েছে? আবির দরজা খুলেই আরাফির কপালে একটা হালকা টোকা দিল। তুই এত সকালে কেন চিৎকার করছিস? যা নিচে যা। ও, বুঝতে পেরেছি, বাসর রাতের ক্লান্তি এখনো কাটেনি বুঝি। আরশি ভাবি,
ভাইয়া কি তোমাকে খুব জ্বালিয়েছে? আরশি দরজার আড়াল থেকে লাজুক হাসল। তার চোখের কোণে এক নতুন তৃপ্তির আভা। সে জানে এই দুষ্টুমিগুলোই তাদের জীবনের আনন্দ বাড়াবে। আজ নাস্তার টেবিলে তোমাদের দুজনকে একসঙ্গে চাই। মা অনেক কিছু রান্না করেছেন। আর ভাইয়া, তুমি কি আজ আর অফিসে যাবে না? আর সেদিকে কি এখনো তৃষ্ণা মেটেনি? তুই খুব বেশি পাকা হয়ে গেছিস আরাফি। নিজের কাজের দিকে নজর দে, আমরা আসছি। আরাফি খিলখিল করে হেসে নিচে চলে গেল। আবির দরজাটা বন্ধ করে আবার আরশির দিকে ফিরল। আরশি জানালার পাশে দাঁড়িয়ে সকালের রোদ গায়ে মাখছে। আবির পেছন থেকে তাকে জড়িয়ে ধরল। আরশি, আমি চাই এই জীবনটা এভাবেই কাটাতে। তোমার সাথে প্রতিটি সকাল আমার কাছে এক নতুন প্রাপ্তি। আমি কোনোদিন ভাবিনি প্র্যাকটিস কর শুনলি, তা অনেক আসি। অফিসের এক সাধারণ ক্লার্ক থেকে আপনার স্ত্রী হওয়ার এই পথটা এত সুন্দর হবে। আপনি আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি আবির। আবির আরশির কপালে আবার একটা আলতো চুম্বন দিল। চৌধুরী ম্যানশনের এই নতুন ভোরে তারা দুজন এক নতুন স্বপ্নে পা রাখল। তাদের এই ভালোবাসা অফিসের টেবিল থেকে শুরু করে বাসর রাতের বিছানা পর্যন্ত এক অবিস্মরণীয় গল্প হয়ে রইল। জীবনের সব জটিলতা ছাপিয়ে তাদের এই সুর আরশি ও আবিরকে এক সুতোয় বেঁধে রাখল চিরতরে। তাদের আগামী দিনগুলো যেন এই সকালের রোদের মতোই ঝলমলে হয়ে রইল।